গত ৪.৫ মাসে যে প্রত্যাশা বা সেখানে বাস্তবতার অনেক ফারাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেখানে যে পরিমাণ মানুষের একটা উচ্ছ্বাস ছিল, প্রত্যাশা ছিল, তার পাশাপাশি তিনি বলেছেন যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত আসবে ৫ আগস্টের পরে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। সেই জায়গায়ও, সেই প্রত্যাশার জায়গাও ঠিক পৌঁছাতে পারেনি এখনো সরকার। আপনার কি মনে হয় যে নির্বাচনের যে সময়সীমা দেওয়া হয়েছে বা এই সময় নির্বাচন হবে, তার সময়ের মধ্যে এই জনপ্রত্যাশা পূরণে সংস্কারগুলো করা সম্ভব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব নূর ও জনাব ব্যবসায়ী নেতা জনাব ফজলুল হক সাহেব। আসলে জনাব নূর খুব ক্যাটাগরিক্যালি জিনিসগুলো উনি সফলতা এবং ব্যর্থতার দিকগুলি অত্যন্ত চমৎকারভাবে জনাব নূর উঠে আনছেন। যে এই সরকার একটা গগনচুম্বী সমর্থন নিয়ে ক্ষমতায় আসছিল। এই গগনচুম্বী ক্ষমতার মধ্য দিয়ে যেই কাজগুলো এই 4 মাসে করা দরকার ছিল, বিশেষ করে দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি তো মাঝে মধ্যে ভুলে যাই স্বরাষ্ট্র উপদেষ্টা কে, আমি ভুলে যাই, কারণ আমি কোথাও দেখি না, কোনো ইন্টারাকশন দেখি না, যেটা সবচেয়ে একটি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, আসলে দুর্ভাগ্য এই জাতির, যারা এই উপদেষ্টা হয়েছেন এই 16 বছরে, তারা অনেকেই শেখ হাসিনার বিরুদ্ধে একটা লাইনও লেখেননি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু আন্দোলন করলাম আমরা, নূর সাহেবরা জেল জুলুম খাটলো, অত্যাচারিত হইল, আর ওনারা আইসা এটাতে বইসা পড়লেন। এটা কখনোই আসলে, এই কারণে ওনারা যে আন্দোলন সংগ্রামের যে মানুষের যে স্পৃহাটা, ওইটাকে অনুধাবন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ তারা তো এই আন্দোলনে ছিল না, তারা তো এই আন্দোলনের সাথে এই উপদেষ্টা পরিষদের 2-1 জন ছাড়া আর কেউ গত সরকারের বিরুদ্ধে একটা লাইন লিখেছে আপনি দেখেন। এবং তারা এই রাষ্ট্রটাকে মনে করে একটা এনজিও ক্রাফট। হ্যাঁ, এটা যে একটা রাষ্ট্র, এবং রাষ্ট্রের যেটা নূর সাহেব খুব চমৎকারভাবে বলছেন যে একটা নতুন ব্যবস্থা আমাদের আনতে হবে। যে এই 53 বছরে যারা যারা রাজনৈতিক দলগুলি যারা শাসন করেছেন, তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কেউ সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ এই জাতির সামনে এসেছিল, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারতাম, কিন্তু আমার মনে হয় সেই সুযোগটাও কাজে লাগাতে পারবো কিনা এই যে কিছু কিছু অথর্ব উপদেষ্টার কারণে। তারা কি বলে, কি করছে, প্রতিদিন কি কাজ করছে, আমি আসলে জনগণ ওয়াকিবহাল কিনা আমি জানি না। পুলিশের কি কাজ হচ্ছে, গণমাধ্যমের কি কাজ হচ্ছে, আমরা জানি না। তাছাড়া নূর সাহেব একটা কথা চমৎকার বলছেন যে নির্বাচন নিয়ে অস্থিরতা, তাড়া আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিএনপির মধ্যে। রাজনৈতিক দলগুলোর তাড়াটার কারণটা হলো অতি দ্রুত এই সংকট কেটিয়ে উঠে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত না আসে, পলিটিক্যাল গভর্নমেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন, and political government can tackle politically everything. They are not, একটা বিশাল রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা সরকার ক্ষমতায় আসার পরে বলে যে আমরা অরাজনৈতিক সরকার। হাউ ফানি ইট ইজ! একটা বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার আসছে, তারা কি কারণে অরাজনৈতিক? তারা যেই কাজগুলো করবে, নির্বাচন, সংবিধান, গণহত্যার বিচার, এই কাজগুলো কি অরাজনৈতিক কাজ? তাহলে তাদের কথা আর কাজের ভিতরেই তো ফারাক রয়ে গেছে। তারা নিজেদেরকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়াবে না, তাহলে দেশটা সামনের দিকে আগাবে কিভাবে বলেন? আপনি যারা গণহত্যা করছেন তাদের বিচারটা কিভাবে করবেন? এবং তারা কি, তাদের বিচারের আগে কি নির্বাচন হবে? যদি নির্বাচন হয় তাহলে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? যদি তাদের বিচার না করেন তাহলে তারা কিন্তু নির্বাচন করতে পারবেন। তাহলে এটা কি উচিত হবে? তারপরে যারা কালো টাকার মালিক, এই টাকা এই দেশ থেকে নিয়ে গেছেন, এখনও রয়েছে এই টাকা,
তাহলে তাদেরকে যদি নির্বাচনের সুযোগ, আপনি যদি এই সংস্কারটা না করেন, তাদেরকে ঠিক মতো না ধরেন, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু এই কালো টাকার মালিক একটা লোককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই গণহত্যার সাথে জড়িত সেনা প্রধান বলছে 626 জন নাকি আর্মির কাছে সারেন্ডার করছিল, এবং তাদের ভিতরে 610 জন চলে গেছে। কোথায়? উনি চলে তাদেরকে চলে যেতে দেওয়ার উনি কে? আই ওয়ান্ট টু আস্ক দিস কোশ্চেন টু মিস্টার ওয়াকার, হু আর ইউ? আপনি চলে দেওয়ার কে? আপনি তাদেরকে, তারা পলাইছে কেন? তারা অপরাধ করেছে, তাই তাদেরকে পুলিশের হাতে হস্তক্ষেপ না করে আপনি তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করলেন কেন? তাহলে তাদের সহযোগী হিসাবে আপনারও বিচার হওয়া উচিত। কি নূর সাহেব আমার সাথে একমত হবেন কিনা জানি না, না। অবশ্যই এখানে আপনার গত কয়েকদিন কিন্তু আমরা রিপোর্ট দেখলাম যে ওবায়দুল কাদের 3 মাস। 3.5 মাস এখানে ছিল। তো উনি যে বলছেন এটা ঠিক যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দাপটে সারা দেশ কাঁপবে, রাস্তাঘাটে আলোচনা হবে, কিন্তু মনে হচ্ছে উনি ঘুমাচ্ছে। কেন ঘুমাবে না? 13 বছর ঘুমায় আসছিলেন, হঠাৎ করে রাত্রে পাইলেন একটা নিশানা, একটা আপনার পতাকা even এই যে পাইলেন। আমরা আন্দোলন করলাম 28 অক্টোবর থেকে এই যে 7ই জানুয়ারি নির্বাচন এক পর্যন্ত বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আপনার কৃষিমন্ত্রী বলছিল যে এক রাতে সব নেতাকর্মীকে হ্যাঁ, মুক্তির প্রস্তাব দিয়েছিল। রাজ্জাক সাহেব বলছিল 32 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে। পরিষ্কারভাবে বলছে সরকারের মধ্যে, যেটা ভাই বলছে এই কথাগুলো আমরা বলছি যে 4 জন উপদেষ্টা ছাড়া 24 জনের একজন আপনার এই শেখ হাসিনার বিরুদ্ধে একটা 4টে লাইনও লেখে নাই। আর এই তারা তলে তলে আওয়ামী লীগের প্রপার্টি সেভ করতেছে, আওয়ামী লীগের নেতাদের সেভ করতেছে, অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে দেওয়ার এই দেখেন, আমার মতো লোক এই বয়সেও আমার জেল খেটতে হয়েছে। মামলা কয়টা আপনার বিরুদ্ধে? হ্যাঁ, মামলা কয়টা? মামলা আমার 23টা, বেশি না। 23টা মামলা। মামলা তো দূরের কথা, 23টা লাইনও তারা শেখ হাসিনার বিরুদ্ধে লেখে নাই, তারা উপদেষ্টা বিষয়। আমি আমার জীবনের 66 সাল থেকে রাজনীতি শুরু করছি, তখন থেকে বাংলাদেশের এবং পাকিস্তানের কোনো সরকার আমাকে খালি একটাই, এটি তো গণ অভ্যুত্থানের সরকার। আপনি বললেন যে রাজনৈতিক শক্তি এদের পিছনে আছে এবং সর্বোচ্চ অবশ্যই আছে। তারা কেন তাদেরকে অরাজনৈতিক শক্তি বলে? পরেও কেন আপনি বলেন, একটা বিরাট রাজনৈতিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার যখন প্রতিষ্ঠিত হয়, ওই এরাই যদি বলে যে আমরা অরাজনৈতিক, তাহলে গণ অভ্যুত্থানের যে মর্মবাণী তাদের কারো ভিতরে নাই। যাদের ভিতরে গণ অভ্যুত্থানের মর্মবাণী নাই, তারা কিভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? আই এম ইন ডাউট। এই যে 4 মাসে বিপিনুর খুবই প্র্যাকটিক্যালি বলছে যে 4 মাসে তারা কি করছে। দ্রব্যমূল্য কমে না, তখন নাইলে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল, এখন কি ওনাদের সিন্ডিকেট হয়েছে? উপদেষ্টা বলছেন যে এটা আসলে খুবই কঠিন কাজ, ব্যবসায়ীরা খুবই শক্তিশালী। তাইলে আপনারা শক্তিশালী জনগণকে ডাকেন, জনগণকে, ব্যবসায়ীদের, রাজনীতিবিদদের ডাকেন, তাদের থেকে পরামর্শ নেন। আপনারা পরামর্শও নেবেন না, আবার বলবেন শক্তিশালী। আজকে দেখেন, নির্বাচন যে হবে, আপনার সংবিধান সংশোধন চলছে। এখন সংবিধান অ্যাব্রোগেট করবে, একদল চাচ্ছে সংবিধান বাতিল করতে, আরেক দল চাচ্ছে সংবিধান আবার এই চিরা কাথাটাতে আরও কিছু সেলাই টেলাই দিয়ে এটাকে চালানো যায় কিনা। তাহলে আপনি যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা সবাই বলছেন, তো এটা যদি করতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। তো এর আগে নির্বাচনটা করবেন কিভাবে? এটা না করে আপনি নির্বাচন, এই যে সংবিধানের অনেক ধারা যদি আপনি পরিবর্তন করতে, মানে নির্বাচন কমিশনের এই ধারাগুলি পরিবর্তন করতে হইলে আপনাকে সংবিধান রেটিফাই করতে হবে। তো রেটিফাইটা করবেন কারে দিয়ে, কিভাবে করবেন, কেমনে করবেন, এগুলি নিয়ে, এই জটিল বিষয়গুলো নিয়ে কি আপনারা কারোর সাথে আলোচনা করেছেন? না, আপনারা এক একজন পণ্ডিত সেজন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বসে আছেন।